বাংলাদেশের খেলা প্রায় শেষের পথে। 40,000 আরাকান সেনা তারা সীমান্তে অপেক্ষা করছে মায়ানমার হয়ে বাংলাদেশের চট্টগ্রামে ঢোকার জন্য। আর এ নিয়ে একেবারে হৃদকম্প শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের। দেখুন, আপনাদের বারবার বলছি যে এখন এমন একটা সময় যেখানে সরাসরি যুদ্ধ করাটা এখন অনেকটাই সীমিত হয়ে যাবে। বরঞ্চ কূটনৈতিক চাল দিয়ে সরাসরি যুদ্ধ না করে প্রতিবেশীদের সাহায্য নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায়, এখন বুদ্ধিমান দেশগুলো কিন্তু সেই পন্থাকেই কাজে লাগায়। আপনারা জানেন যে বাংলাদেশের মাইনরিটিরা বিভিন্নভাবে আক্রান্ত। এই ভারতবাসী হিসেবে যেমন আমরা হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে ওপার বাংলার মৌলবাদীদের বিরুদ্ধে বক্তব্য বলছি, ভারত সরকারের প্রতিবাদ করছে, ঠিক তেমন আবার মায়ানমার বাংলাদেশের মৌলবাদীদের হাতে অত্যাচারিত বৌদ্ধদের জন্য কিন্তু তারাও লড়ছে। এবং 40,000 আরাকান বাহিনী এই মুহূর্তে কিন্তু রেডি রয়েছে, যে কোনো সময় তারা চট্টগ্রামে ঢুকে যেতে পারে। আর এই তথ্যটাই আপনাদের সামনে দেব। এবার ইউনূস প্রশাসন কিভাবে সামলায়, যারা বলছিলেন 4 ঘন্টায় কলকাতা দখল করে নেব, বাংলা উড়িষ্যা দখল করে নেব, আরে সেগুলো নয় পরে আপনারা করবেন, আগে মায়ানমারকে সামলে দেখান। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি খবর দিতে চলেছে। দেখুন, প্রথমেই আপনাদের একটা কথা বলে রাখি যে যেহেতু বিভিন্ন ভিডিও দেখিয়ে পর্বটা আপনাদের সামনে আনি, তাই মায়ানমারের কোনো ভিডিও তো আমার হাতে নেই। সেক্ষেত্রে কিছু ডামি ভিডিও আপনাদের সামনে দেখাতে পারি। যেমন ধরুন, ইন্ডিয়ান ফোর্সের কিছু ভিডিও দেখাবো, কিন্তু বক্তব্যটা থাকবে মায়ানমারের, তার কারণ মায়ানমারের কোনো ভিডিও নেই। তবে অবশ্যই কিছু ম্যাপ দেখাবো বাংলাদেশের এই মুহূর্তে কি পরিস্থিতি, মায়ানমার কতটা থ্রেট বাংলাদেশের জন্য, সেই সব কিছুই আজকে বর্ণনা করব। তবে ভিডিওটি দেখাতে পারবো না, আমাদের হাতে কোনো ভিডিও নেই, ডামি ভিডিও দেখাবো, সেটা প্রথমেই বলে রাখলাম। কি ঘটেছে আপনাদের বলে রাখি, তারপরে একেবারেই ম্যাপ দেখিয়ে আপনাদের বিশ্লেষণ করব। আপনারা ম্যাপটা দেখতেও পাচ্ছেন। দেখুন, বাঁ দিকে বাংলাদেশ রয়েছে আর ডান দিকে রয়েছে মায়ানমার। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। এবং বাংলাদেশ আর মায়ানমারের মধ্যে একটা নদী যেটাকে আড়াআড়ি ভাবে বিভক্ত করেছে, এই নদীটির নাম হচ্ছে নাফ নদী। এবং বাংলাদেশের যে পোর্শনটা আপনারা দেখছেন সেটা হচ্ছে আসলে চট্টগ্রাম। আর মায়ানমারের যে সীমান্ত আপনারা দেখছেন, যে সীমান্তটা কার্যত নাফ নদী বরাবর চলে গিয়েছে, সেই 271 কিলোমিটার জায়গা কিন্তু এই মুহূর্তে আরাকান আর্মি দখল করে নিয়েছে। 271 কিলোমিটার বিস্তৃত জায়গাটা আরাকান আর্মির হাতে চলে গিয়েছে এই মুহূর্তে। এবং আপনারা দেখতে পাচ্ছেন গোল করে একটা জায়গা লেখা রয়েছে, যেটার নাম হচ্ছে মাওডাং বা মুডাং বলে। সেই মাওডাং এলাকাটা শেষ চেকপোস্ট যেটা মায়ানমারের সরকারের হাতে ছিল, সেখানে কিন্তু বিদ্রোহী আরাকান আর্মি সেটা দখল করে নিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে গোটা সীমান্তের একটা বড় অংশ সেটা আরাকান আর্মির হাতে চলে গিয়েছে। আপনাদের আরো একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। দেখুন, আপনারা হয়তো অনেকেই জানেন যে মায়ানমারের আগেকার নাম ছিল বার্মা। নেতাজি সুভাষচন্দ্রের অনেক সিনেমাতে সেই আপনারা বার্মার কথা বারবার দেখেছেন। সেই বার্মা বা মায়ানমারের তাদের সরকার হচ্ছে জান্তা। সেই জান্তা সরকার কার্যত চীন দ্বারা নিয়ন্ত্রিত। এবং মায়ানমারের একটা বিদ্রোহী সেনাবাহিনী রয়েছে, যাদের নাম হচ্ছে আরাকান বাহিনী বা আরাকান ফোর্স। শোনা যাচ্ছে সেই আরাকান ফোর্স দীর্ঘদিন ধরে, অন্তত প্রায় 2016-17 সাল থেকেই বার্মার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এবং এখন যেটা জানা যাচ্ছে যে গোটা বার্মার প্রায় 70% চলে গিয়েছে কিন্তু এই আরাকান আর্মির হাতে। অর্থাৎ বার্মা সরকার যেখানে 30% তাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে আরাকান এই আর্মির হাতে রয়ে গিয়েছে 70%। এবং এই আরাকান বাহিনী তারা কিন্তু রোহিঙ্গাদের ওপর অত্যন্তই রুষ্ট হয়ে রয়েছে। কেন তারা রুষ্ট হয়ে রয়েছে? তার কারণ বাংলাদেশের মৌলবাদরা তারা একদিকে যেমন হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে বলে ভারতবর্ষ রুষ্ট হয়ে রয়েছে, ঠিক তেমনি আবার ওই চট্টগ্রাম প্রদেশে মায়ানমার এবং নাকা নদীর পাশে যে চট্টগ্রাম রয়েছে, সেখানেও বৌদ্ধদের ওপর একেবারে অত্যাচার চালায় কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা। আর সেটাকে সহ্য করতে পারে না আরাকান আর্মি। সেই কারণেই তাদের প্রধান টার্গেট হচ্ছে রোহিঙ্গা। তাই একের পর এক রোহিঙ্গাদের ধরে তারা ওই রোহিঙ্গাদের কার্যত বার্মার মাটিতে কোথাও পুঁতে দিয়েছেন, কোথাও আবার নাকা নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছেন। এমনকি তাদের লক্ষ্য চট্টগ্রামের মধ্যে প্রবেশ করে সমস্ত রোহিঙ্গাদের তারা শেষ করবে। এই রকম কিন্তু তাদের একটা লক্ষ্য রয়েছে। এবং সেটা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা, যেটা আপনাদের ম্যাপটা দেখালাম, এই বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যে নাফ নদী রয়েছে,
সেই নাফ নদীর শেষ চেকপোস্ট ছিল মুডাং। এবং গতদিনে মায়ানমারের সেই আরাকান বাহিনী, যাদের সংখ্যা প্রায় 40,000-এর মতো সেনা তাদের হাতে রয়েছে, সেই সশস্ত্র 40,000 সেনা লাস্ট চেকপোস্ট মুংডাওটা তারা দখল করে নেয়। এরপরেই বুঝতে পারছেন যে তাদের হাতে গোটা বাংলাদেশের বর্ডারের একেবারেই সিংহভাগ তাদের হাতে চলে এসেছে। এবং শুধুমাত্রই মাঝে একটা নাফ নদী রয়েছে, এই নাফ নদী অতিক্রম করলেই কিন্তু ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে সরাসরি তারা ঢুকে পড়তে পারে যে কোনো সময়ে। আর এই ঘটনা খবর পাওয়ার পরেই বাংলাদেশের উৎকণ্ঠা শুরু হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত তারা জানতেন যে কিছু চেকপোস্ট এখনো পর্যন্ত আরাকান বাহিনীর হাতে যায়নি, কিন্তু শেষ চেকপোস্টটা মুংডাও, সেটাও চলে গেছে আরাকান বাহিনীর হাতে। অর্থাৎ যে কোনো দিন এই 40,000 আর্মি তারা বাংলাদেশের ওই চট্টগ্রামে ঢুকে যেতে পারে এবং ঢুকে গিয়ে তারা ওই রোহিঙ্গাদের সেখানে শাস্তি দেওয়ার মতো পরিস্থিতি ঘটতেই পারে। তাই এই মুহূর্তে উৎকণ্ঠায় রয়েছে কিন্তু বাংলাদেশ। এবং বাংলাদেশ এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে যে সেখানকার বর্ডার গার্ড সিকিউরিটি তাদের সেখানে বাড়িয়ে দিয়েছে। যত সেনা রয়েছে সেইখানে তারা জড়ো করার, জমায়েত করার চেষ্টা করছে এবং সেই অঞ্চলে যেন এই মুহূর্তে কেউ মাছ ধরতে না যায় তার জন্য ঘন ঘন অ্যানাউন্সমেন্ট হচ্ছে। কেন অ্যানাউন্সমেন্ট হচ্ছে? তার কারণ মায়ানমার খুব ভালোভাবেই জানে ওই আরাকান বাহিনী তারা ওঁত পেতে রয়েছে। যদি বাংলাদেশের কাউকে হাতে তারা পায় তাহলে তারা উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। তাদের দেশে বৌদ্ধদের ওপর যে মৌলবাদীরা অত্যাচার চালাচ্ছে সেই উচিত শিক্ষা কিন্তু তারা দেবে। ইতিমধ্যে তারা দিতেও শুরু করেছে। সমস্ত রোহিঙ্গারা যারা ওই আরাকান বাহিনীর হাতে পড়ছে তারা কিন্তু কেউ বেঁচে ফিরছে না। এমনকি এই আরাকান বাহিনীর লক্ষ্য তারা ওই চট্টগ্রামের কাছাকাছি পৌঁছে গিয়ে যে কোনো সময় ওই নাফ নদী অতিক্রম করলেই কিন্তু বাংলাদেশ, আর ওই বাংলাদেশের মধ্যে ঢুকে গিয়ে ওই রোহিঙ্গাদের টাইট দেওয়া, এটাই তাদের উদ্দেশ্য। কাজেই বুঝতেই পারছেন যে বাংলাদেশের যে সমস্ত সেনাবাহিনীরা খুব হুঙ্কার দিচ্ছিলেন, হুঙ্কার ছাড়ছিলেন যে ভারত দখল করে নেব, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, এমনকি বাংলা, বিহার, উড়িষ্যা আমাদের চাই, এই ধরনের যারা বলার চেষ্টা করছিলেন তাদের হাল এখন খারাপ হয়ে গিয়েছে। তার কারণ মায়ানমার তাদের টাইট দিতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এবং এ কথা আপনাদের বুঝিয়ে বলার প্রয়োজন হবে না যে এত 40,000 সৈন্যকে ফান্ডিং করছে কে, এটা আপনারা নিশ্চিতভাবে আন্দাজ করলেই বুঝতে পারবেন। আপনাদের প্রথমেই বললাম যে এখন যুদ্ধ খেলাটা বিভিন্নভাবে খেলা যায়। সরাসরি আপনি যুদ্ধও করতে পারেন, কিংবা আপনার প্রতিবেশীদের কাজে লাগিয়ে আপনি শোধও তুলতে পারেন। তাই সেই কারণে বাপেরও যে বাপ রয়েছে বাংলাদেশ, সেটা বারবার ভুলে যায়। আর ভুলে যায় বলেই বারবার তারা পরাধীন হয় আর বারবার তাদের স্বাধীনতা নিতে হয়। এবার আপনাদের সামনে বলার চেষ্টা করব যে এমন একটা পরিস্থিতি, ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধের কথা ছেড়েই দিন, যদিও আপনাদের সামনে আমি উল্লেখ করে দেখিয়েছিলাম একটি পর্বে, কতজন দেখেছিলেন আমি জানি না, যে ভারতের সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনীর একটা তুলনা করেছিলাম এবং সেটা ইন্টারন্যাশনাল একটা ডেটা থেকে আপনাদের জানিয়েছিলাম যে ভারতের হাতে কি কি সশস্ত্র সৈন্য বা সরঞ্জাম রয়েছে আর বাংলাদেশের হাতে কি রয়েছে। সেটা কার্যত আপনাদের সামনে বলেছিলাম, একটা বাঘ এবং বেড়ালের সঙ্গে তুলনা করেছিলাম। তবে আজকে আপনাদের বলবো বাংলাদেশের সঙ্গে মায়ানমারের আমি তুলনা করব। এই দেখুন, নাফ নদী পেরিয়ে যদি মায়ানমার কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে তাহলে তো যুদ্ধ অনিবার্য। এবার যদি কোনোভাবে যুদ্ধটা লেগেই যায় তাহলে বাংলাদেশ তো আর ভারতের সাপোর্ট পাবে না। যেভাবে মৌলবাদীরা ভারতের পেছনে লেগেছে তাহলে নিশ্চিতভাবে ভারত যে বাংলাদেশকে প্রত্যক্ষভাবে সমর্থন করবে। আরো একবার 71 সালের মতো বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের সৈন্যরা প্রাণ দেবেন, এমন কথা ভুলে যান। বরঞ্চ মায়ানমারকে যদি ভারত সাপোর্ট করে বা করছেও কিনা সেই তথ্য তো বুঝতেই পারছেন আপনারা। তো ভারতের কাছে কিন্তু রিমোটটা চলে আসলো। যে কোনো সময় বাংলাদেশকে শায়েস্তা করার জন্য ভারতের নিজের আর যুদ্ধ করার কোনো প্রয়োজন হবে না। এবং আপনাদের এটাই আমি বলছি যে মায়ানমারের সঙ্গে যদি বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের যদি শক্তি বেশি থাকে তাহলে বাংলাদেশ জিতে যাবে, আর মায়ানমারের শক্তি যদি বেশি থাকে তাহলে মায়ানমার জিতবে। কি পরিস্থিতি হতে পারে আসুন আপনাদের একটা তথ্য দিই। আপনাদের কিছুদিন আগেই যেমন বলেছিলাম, গ্লোবাল ফায়ার পাওয়ার বলে এক সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তারা বলেছিল গোটা পৃথিবীর মধ্যে ভারত হচ্ছে 4র্থ শক্তিশালী সামরিক বাহিনীর দেশ। সেখানে আপনাদের বলেছিলাম 2024 সালে ভারতের স্থান রয়েছে 4র্থ। আমেরিকা, চায়না, রাশিয়ার পরেই কিন্তু ভারতের স্থান। সেখানে বাংলাদেশের স্থানও আপনাদের আমি বলেছিলাম 2024-এর গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে 37তম।
সেখানে মিয়ানমারের অবস্থা হচ্ছে 35তম। অর্থাৎ বাংলাদেশের থেকে 2 ধাপ এগিয়ে রয়েছে মায়ানমার। কাজেই এমনটা ভাবার কোনো কারণ নেই যে বাংলাদেশ মায়ানমারের থেকে বেশি শক্তিশালী, বরঞ্চ মায়ানমার কিছুটা হলেও বাংলাদেশের থেকে কিন্তু শক্তিশালী। তাই যদি যুদ্ধটা হয় সেটা সমান সমান হলেও মায়ানমার কিছুটা হলেও এগিয়ে থাকবে, যেটা কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার প্রত্যক্ষভাবে বুঝতে পেরেছেন। এবং সেই কারণেই যে তারা সবাইকে শত্রু বানিয়ে ফেলছে, বিশেষ করে ভারতের মতো এত বড় একটা মিত্র দেশ, যাদের 1971 সালের সৈন্যরা গিয়ে স্বয়ং বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল, পাকিস্তানের হাত থেকে যে বাংলাদেশকে মুক্ত করেছিল, সেই বাংলাদেশ আজকে বলছে ভারত শত্রু আর পাকিস্তান হচ্ছে মিত্র। এবং এর পরিণাম বাংলাদেশকে ভুগতেই হবে। আমি আপনাদের বলে দিচ্ছি, আজকে আপনারা লিখে নেবেন যে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী বা যিনি উপদেষ্টা থাকুক না কেন, প্রধানমন্ত্রীর হাতে পায়ে এসে ধরতে হবে এমন একটা দিন আসতে চলেছে যেখানে বলতে হবে আমাদের পাশে দাঁড়ান, আমাদের সাহায্য করুন, আরো একবার, না হলে আমরা পরাধীন হয়ে যাব। আজকে মৌলবাদীর এই শক্তিতে যে দেশ শক্তিশালী মনে করছে, পাকিস্তানের শক্তি নিয়ে যে দেশ ভাবছে শক্তিশালী হয়েছে, তারা ভুলেই গেছে যে স্বাধীনতার পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের চারবার যুদ্ধ হয়েছিল, আর প্রত্যেকটি ক্ষেত্রেই নাস্তানাবুদ হতে হয়েছে পাকিস্তানকে। এহেন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে নাকি হাত মিলিয়ে তারা ভারতকে টাইট দেবে। আরে আগে মায়ানমারকে শান্ত করে দেখা, আগে মায়ানমারকে রুখে দেখা, তারপরে ভারতের দিকে তাকিয়ে কথা বলার সাহস দেখাবে। চট্টগ্রামের অবস্থা আপনাদের বললাম যে একেবারেই সরু সুতোর মতো ঝুলছে। তারা আবার ভারতের চিকেন নেক নিয়ে কথা বলে যে ভারতের চিকেন নেক কেটে নিয়ে তারা নাকি 7 সিস্টারকে আলাদা করে দেবে। আরে ভাই, আগে তোদের চট্টগ্রামকে সামলা। ভারতবর্ষ তোদেরকে আক্রমণ করে ছুঁচো মেরে হাতগন্ধ করবে না, কিন্তু মায়ানমারকে সামলা। মায়ানমারের যে সামরিক বাহিনী, সেটা সরকারি সামরিক বাহিনী নয়, একটা বিক্ষুব্ধ সামরিক বাহিনী আরাকান, 40,000 তাদের মাত্র সেনা। তাদেরকে আগে সামলে দেখা, তারপরে ভারতের দিকে আসবে। কি বলবেন বন্ধুরা? এই তথ্যটা কি আপনাদের জানা ছিল? এই তথ্যটা কি আপনাদের কোনো কাজে লাগলো? নতুন কি কোনো ইনফরমেশন আপনাদের সামনে দিতে পারলাম? যদি পারি তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, অন্তত একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে। এখনকার মতো এখানেই শেষ করলাম।